বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেডি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান করোনা সতর্কতা এবং করোনা সতর্কতার মধ্যে আমরা আলোচনার নানাবিধ দিক তুলে ধরি। তো সেক্ষেত্রে এই যে আমাদের থার্ড ওয়েভ আসছে, ডেল্টা স্ট্রেন কি এবং কতটা এর থেকে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো, কি আমাদের করণীয় রয়েছে, আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে, সেগুলো যেমন আমরা আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে থাকছে আপনাদের তরফ থেকে করা প্রশ্ন। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে এই প্রেক্ষিতে তাহলে অবশ্যই আপনারা ফোন করতে পারেন। যারা ইতিমধ্যে হয়তো করোনা আক্রান্ত হয়ে গিয়েছেন তাদের পরবর্তী কি পদক্ষেপ নেওয়া উচিত, সামনেই তৃতীয় ঢেউ আসছে। এই নয় যে তৃতীয় ঢেউ মানেই যে সবসময় বাচ্চাদেরই এফেক্ট করবে, এটা কিন্তু ভাবার কোনো প্রয়োজনীয়তা নেই। বাচ্চাদের এফেক্টের সঙ্গে সঙ্গে বড়রাও যে খুব একটা বেঁচে থাকবেন তা নয়। সেই জায়গার থেকে আমাদের কী করণীয়, চিকিৎসকের পরামর্শ একদমই প্রয়োজন। তার জন্য আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন ডক্টর সুপর্ণা ব্যানার্জি। অনেক অনেক স্বাগত ডক্টর ব্যানার্জিকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আর রয়েছেন আপনারা সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথা বলতে 6292242337 স্ক্রিনে নাম্বার শো হচ্ছে, সরাসরি ফোন করুন বলে। করোনা সতর্কতা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই নাম্বারে ফোন করবেন 6292242337। করোনা সংক্রান্ত যা প্রশ্ন ডেফিনেটলি আপনারা করতে পারেন। একদম সরাসরি ডক্টর ব্যানার্জির কাছে চলে যাব যে করোনার গ্রাফ নর্মালি যেটা বলছে নিম্নমুখী। গত 24 ঘন্টায় আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে খবর দিয়েছে 35,499 জন মানুষ কিন্তু আক্রান্ত হয়েছে। গ্রাফ নামছে। এবার সমস্যা হচ্ছে ডক্টর ব্যানার্জি আমাদের চিন্তায় ফেলছে, সামনেই আমাদের একটা বড় উৎসব আসছে, তার নাম হচ্ছে দুর্গোৎসব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা উৎসব পার্বণ ইত্যাদিতে মাঝে মধ্যেই কিন্তু নিজেদেরকে ইনভলভ করে ফেলছি। থার্ড ঢেউ অনেকে ভাবছে হয়তো বাচ্চারা এফেক্টেড হবে, সুতরাং বাচ্চাদেরকে আমরা সাবধানে রাখি। আমরা কিন্তু ভ্যাকসিন নিয়েছি, দ্যাটস ওয়াই কারো সেপ্টেম্বরে 2টো ডোজ কমপ্লিট হচ্ছে, কি কারোর অক্টোবরে, তো আমরা সেফ আছি। এইটা ভাবনাটা কতটা সঠিক? দেখুন, যে কোনো ভ্যাকসিন এটা প্রমাণিত হয়েছে যে সেটা হসপিটাল অ্যাডমিশন বা সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ কমাতে পারে, কিন্তু ভ্যাকসিন ফুললি ভ্যাকসিনেটেড মানে আমার হবে না, এটা কিন্তু কোথাও প্রমাণিত নেই। আজকেই কাগজে টিওআইতে একটা প্রতিবেদন লিখেছে যে অ্যাস্ট্রাজেনেকার প্রতিবেদন, যে অ্যাস্ট্রাজেনেকা বলেছে একটা ডোজ নিলে ডেল্টা স্ট্রেনের জন্য এটা কতটা এফেক্টিভ। নরমালি 50%, ডেল্টা স্ট্রেনের জন্য আরো কম 30%। দুটো ডোজ নিলে নরমালি যেটা এফেক্টিভিটি ওরা বলছিল 75-76%, ডেল্টা স্ট্রেনের জন্য যেটা আরো কম 60% এর কাছাকাছি। কিন্তু মানে সবাই এই কথা বলছে যে ইনফেকশন হতে পারে, কিন্তু সিভিয়ারিটির চান্স কম। অ্যাস্ট্রাজেনেকা, কোভ্যাক্সিন, স্পুটনিক, যে কটা আমাদের অ্যাভেলেবল তাই বললাম, তো সমস্তটাই কেউ আপনাকে ফুল প্রুফ প্রোটেকশন দিতে পারে না, বাট আপনার সিভিয়ারিটি কমাবে, সেই জন্য ভ্যাকসিন আপনাকে নিতেই হবে। কিন্তু যদি আপনি ইনফেকশন প্রিভেনশন চান, আপনার বিহেভিয়ারে সেই চেঞ্জটা রাখতে হবে। এই যে আমরা ভ্যাকসিনের কথা বলছি এবং এই যে সিভিয়ারিটি কথা বলছি, নর্মালি আমরা এখন অনেকটা মানুষ অ্যাওয়্যার হয়েছে যে ফার্স্ট ডোজের পরে সেকেন্ড ভ্যাকসিনেশন হওয়া পর্যন্ত তারা নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করছে এবং সেকেন্ড ডোজের পরও সপ্তাহে 2-1 তারা কিন্তু চেষ্টা করছে নিজেদেরকে প্রোটেকশনে রাখা। সমস্যা হচ্ছে ডক্টর ব্যানার্জি আমাদের নর্মাল লাইফ লিড করতে হচ্ছে, আমাদের কর্মস্থলে পৌঁছতে হচ্ছে, যেহেতু এখন নিউ নর্মাল সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি, ফলে অনেকটা যে আমরা ভিড়কে অ্যাভয়েড করতে পাচ্ছি তাও নয়, এটাও একটা সমস্যার বিষয় তৈরি হচ্ছে। তো সেইখানে আমরা যাব, আমাদের লাইফ লিড করব, বাট আমরা থার্ড ওয়েভ থেকে বাঁচবো, সেটা কি করে পসিবল হবে আফটার সেকেন্ড ডোজ অফ ভ্যাকসিনেশন? অবশ্যই আমি বলবো যে অযথা গ্যাদারিংটা বন্ধ করুন, এক নম্বর। নাম্বার 2, যেখানে আমাকে যেতে হচ্ছে, যেমন কর্মস্থলে যেতে হচ্ছে, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হচ্ছে, অফকোর্স আমাকে সেটা করতে হবে, যাতায়াত তো করতে হবে, জীবন কারোর জন্য থেমে থাকবে না। কিন্তু আমার অ্যাডভাইস হচ্ছে সেখানে আপনি ইনফেকশন প্রিভেনশনের জন্য অযথা কাছাকাছি লোকের হবেন না, মুখে মাস্ক ইউজ করবেন, মাস্ক খুলে খুলে বারবার কথা বলা বা বারবার খাওয়া এগুলো করবেন না, এগুলো রিস্কি বিহেভিয়ার। আর নাম্বার 3 হচ্ছে নিজের ইমিউনিটি বুস্টিং এর
এর জন্য যা যা করা উচিত সেটা করবেন, কারণ এই করোনা আমরা দেখেছি যে সবাইকে একভাবে এফেক্ট করছে না। এফেকশন হওয়ার পর কেউ অ্যাসিম্পটোম্যাটিকও থাকছে, আবার কেউ হয়তো সিভিয়ারিটি হয়ে হাসপাতালে যাচ্ছে, একমো অবধি পৌঁছে যাচ্ছে। সেখানে বয়স মানছে না, বয়স্ক লোক দেখা যাচ্ছে সুস্থ হয়ে ফিরে যাচ্ছে, ইয়াং লোক একমোতে কষ্ট পাচ্ছে। ঠিক আছে, তো এইটা থেকে আমরা এটা বুঝতে পেরেছি যে এটা আমাদের একটা ইমিউনিটির উপর প্লে করছে, যে যার যত ভালো ইমিউনিটি ইরেসপেক্টিভ অফ দ্য এজ, সে হয়তো কমব্যাট করতে পারছে ভালো, যার ইমিউনিটি স্ট্যাটাস খারাপ তার কমব্যাট করতে পারার পসিবিলিটিটা খারাপ, এবং তাকে তখন সিভিয়ারিটি তার বেশি হচ্ছে। তো সেই জন্য এটা আমাদের যে কি আমরা নিজেদের কতটা সুস্থ রাখতে পারবো, তার জন্য একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করা, যার যার যে ক্রনিক অসুখ আছে সেই অসুখগুলোকে ট্রিট করার ব্যবস্থা করা, যাতে সেগুলো কন্ট্রোলে থাকে, ঠিকমতো ডাক্তারবাবু পরামর্শ নিয়ে আপনার ব্লাড টেস্ট করানো, ওষুধ খাওয়া, যাতে আপনার কন্ডিশন গুলো কন্ট্রোলে থাকে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমরা জানি করোনাতে খুব বাজেভাবে এফেক্টেড হয়েছে যাদের ডায়াবেটিস আছে এবং যাদের ব্লাড প্রেশার এবং হার্ট ডিজিজ আছে। তো এগুলোকে আগে থেকে মানে ইগনোর না করে এগুলোকে ট্রিটমেন্ট করা, এবং মানে ওষুধপত্র নেওয়ার সঙ্গে ব্লাড টেস্ট করে দেখা যে হ্যাঁ এটা কন্ট্রোল আছে, ঠিক আছে, ডাক্তারের মনিটরিং এর আন্ডারে থাকা, যাতে কিনা যদি ইনফেকশন আমার হয়েই যায় তাহলে সেটা আমার বডি হ্যান্ডেল করতে পারে। একদম। একটা ফোন নিয়ে নেবো আমরা। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, বলছি আমি কৃষ্ণগঞ্জ থেকে বলছি, পাপিয়া মন্দির। হ্যাঁ বলুন। বলছি আমাদের বাড়িটা তো গ্রামেই, হ্যাঁ, এবার হচ্ছে অনেকটা এরিয়ার উপরে থাকি আমরা, উৎসবন আছে অনেক অনেক, আমরা মানে বাইরেও অনেক বেশি সময়টাই থাকি উৎসবনে। এবার আমাদের সামনের বাড়িতে করোনা হয়েছে, তো আমাদের কিভাবে সবসময় কি আমাদের মাস্ক পরে থাকতে হবে? আমাদের মানে আপনাদের প্রতিবেশীর করোনা হয়েছে বলছেন, তাই তো? আমাদের বাড়িতে হয়নি, আমাদের সামনের বাড়িতে। ওই প্রতিবেশীর করোনা হয়েছে, হ্যাঁ। আচ্ছা, ওনাদের কি করণীয় ডক্টর ব্যানার্জি? আপনি ওনারা সেই বাড়ির লোকজনের সাথে মেলামেশা করবেন না, এবং তাদের সেই বাড়ির লোকজনের উচিত যে কোয়ারেন্টাইন, সেলফ কোয়ারেন্টাইন মেনটেন করা, বাইরে না আসা। ঠিক আছে, প্রতিবেশী হিসাবে ওনারা যদি হেল্প করতে চান অফকোর্স তাকে খাবার দাবার দেওয়া বা বাজার করে দেওয়া এগুলো করতে পারেন, কিন্তু এটা তো রেসপিরেটরি একটা ডিজিজ, বারবার বলছি, কাছের থেকে এসে সংক্রমণ হয়, তো তার বাড়িতে যাবেন না, তার সাথে মেলামেশা করবেন না, এটাই করতে পারেন, আর নিজের ইমিউনিটি ভালো রাখতে পারেন। আর অযথা ভয়টা আমাদের কাছে একটা ভীষণ বড় রোগে পরিণত হচ্ছে আমার মনে হয়, এবং সেই রোগটার থেকে আগে আমাদের মানে এটা কিন্তু বেসিক্যালি মানসিক রোগ, এটার থেকে আমাদের বেরোতে হবে। কারণ সকলকে আমরা আসছি আলোচনা, ডক্টর ব্যানার্জির সঙ্গে এই কথাটা বলাটা আমার মনে হয় একটা সংবাদ মাধ্যমের তরফ থেকে খুবই বাঞ্ছনীয়, যে যত আপনি আতঙ্কিত হবেন তত কিন্তু রোগটার সঙ্গে লড়তে পারবেন না, এবং রোগীকেও সুস্থ করতে পারবেন না, সে আপনার পাড়া প্রতিবেশী হোক বা আপনার পরিবারের সদস্য হোক, প্রত্যেকেই কিন্তু মানে আমাদের হেল্প করতে হবে যাতে তারা সুস্থ সমাজে আবার ফিরে আসে। আর যেটা আমি ডক্টর ব্যানার্জিকে বলতে যাচ্ছিলাম, যে এই আমরা সাধারণত এই যে থার্ড ওয়েভে আমরা বাচ্চাদেরকে নিয়ে চিন্তিত, এবং আমাদের স্বাস্থ্য দপ্তরও কিন্তু চিন্তিত, সেটা কেন্দ্র হোক রাজ্য হোক, বিভিন্ন জায়গায় কিন্তু কোভিড ওয়ার্ড তৈরি করা হয়েছে ফর চাইল্ড। তো এই জায়গায় দাঁড়িয়ে আবার চিন্তা ভাবনাও চলছে রাজ্য সরকারের তরফ থেকে যে আফটার পূজা, ওয়ান আফটার টুমরো স্কুল মেবি খুলতে পারে, নট শিওর, এখনও তিনি পরিষ্কার কিছু বলেননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে ঠিক মানে পদক্ষেপ বাচ্চাদের জন্য নেওয়া উচিত? আমি সরকারি কোনো সিদ্ধান্তের উপরে যেতে চাই না, কিন্তু কি করণীয়, সেটা গার্জিয়ান টু স্কুল, কি করণীয়? দেখুন, স্কুল তো খুলতেই হবে। এই যে স্কুল বন্ধ রাখা হয়েছে, এটা তো একটা কত বড় যে একটা জেনারেশনের ক্ষতি হয়ে যাচ্ছে। তো আমি অফকোর্স স্কুল খোলার পক্ষে, কিন্তু কথা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সেই ক্ষেত্রে সম্ভব না। কিন্তু আমি বলবো যে বাচ্চারা এমনিতেই সতেজ, তাদের হার্ট ডিজিজ নেই, তাদের ব্লাড সুগার নেই, ঠিক আছে, বেশিরভাগ বাচ্চা সুস্থ বাচ্চা যদি আমরা ধরে নিই, তো তারা যদি করোনার মতো ইনফেকশন হয়েও থাকে তারা নিজে নিজে কমব্যাট করে নেবে, তাদের খুব বেশি অসুবিধা হবে না, বেশিরভাগই অ্যাসিম্পটোম্যাটিক থাকবে। কিন্তু আমরা বাঁচতে পারি সেই বাচ্চাদের যাদের কোনো ক্রনিক ডিজিজে অলরেডি নোন ডিজিজ আছে, যেমন কোনো বাচ্চার ধরুন কনজেনিটাল হার্ট ডিজিজ আছে, তারা কোনো হয়তো হার্ট অপারেশন হয়েছে, কারো কিডনি ডিজিজ আছে, তারা স্টেরয়েড ডিপেন্ডেন্ট, অথবা ধরুন কারো ব্লাড ক্যান্সারের মতো অসুখ যেগুলো বাচ্চাদের হয়ে থাকে তাদের জন্য তারা কেমোথেরাপি পেয়েছে। এই যে হাই রিস্ক গ্রুপ অফ বাচ্চা, তাদের জন্য আমাদের স্পেশাল কেয়ার নেওয়া উচিত। তাদের কি করে সেগ্রিগেট করা যায়, তাদের নর্মাল স্কুলে তখন না পাঠানো,
তাদের হয়তো ওয়েবে মানে যেমন বাড়িতে যেমন তারা এখন ওয়েবে ক্লাস করছে, সেটা ইন্টারনেটের মাধ্যমে করা, কারণ তাদের এক্সপোজার দিলে তাদের হওয়ার চান্স বেশি, এবং যেহেতু তাদের ইমিউনিটি কম্প্রোমাইজ, তাদের ইনফেকশনটা বেশি হয়ে গিয়ে জীবনহানির সংখ্যা আছে। সেই গ্রুপটা আমাদের বেছে নিতে হবে এবং তাদের কি করা যায়, মানে কখন বাচ্চাদের জন্য এবারে ভ্যাকসিনটা আসবে, আর্লি ভ্যাকসিনেশন দেওয়া, যাতে তাদের নর্মাল লাইফে আমরা ফিরে দিতে পারি, এইটা নিয়ে আমাদের ভাবতে হবে। বাট বেশিরভাগ বাচ্চা সুস্থ, তাদের যদি আমরা নিউট্রিশনের ব্যাপারটা খেয়াল রাখি, যে তাদের গুড নিউট্রিশনাস ফুড দিই যাতে তাদের ইমিউনিটি বিল্ড আপ হয়, তো তাহলে তারা যদি এক্সপোজ হয়ও, তাদের কিন্তু আমরা খুব একটা ভয়ের কারণ দেখছি না। কিন্তু মুশকিল হচ্ছে বাচ্চাদের আপনি বোঝালেও তারা মাস্ক ঠিক জায়গায় রাখবে না, খুলে ফেলবে, এদিক ওদিক টাচ করবে, এটা তো আমরা আটকাতে পারবো না। তো সেই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তাদের ইমিউনিটি বুস্ট আপ করা, আর যখন তাদের ভ্যাকসিনটা অ্যাভেলেবল হবে তাদের দিয়ে দেওয়া। একদম। একজন বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি ওই পূর্ব বর্ধমান থেকে বলছি। একটু জোরে বলুন না, Hello, শুনতে ma'am, পাচ্ছি না। হ্যাঁ হ্যালো ম্যাম, জোরে বলছি তো আপনি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বলছি, আপনার নামটা কি বললেন? হ্যাঁ আমার নাম হাসনা। কোথা থেকে আমি বলছেন? পূর্ব বর্ধমান। আচ্ছা হ্যাঁ বলুন, কি প্রশ্ন? বলছি আমার প্রায় 1-1.5 মাস আগে জ্বর হয়েছিল, দিয়ে এখন জ্বর নেই কিন্তু মুখে কিছু স্বাদ পাচ্ছি। এটা কিসের জন্য হচ্ছে আমি ডাক্তারের কাছ থেকে জানতাম। মানে আপনি কি ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ ডাক্তার দেখিয়েছিলাম, প্যারাসিটামল আরো সব অ্যান্টিবায়োটিক সব খেয়েছি, কিন্তু মুখে একদম স্বাদ পাচ্ছি না, একদম ভাত খেতে পারছি না, মুখ সবসময় একবারে কি হয়ে থাকে। ডক্টর ব্যানার্জি শুনতে থাকুন আপনি। দেখুন, যে কোনো ভাইরাল ফিভার হলেই সিমটম একই রকম হয়, জ্বর হবে, গা হাত পা ব্যথা হবে, মুখে স্বাদ চলে যায়, ঠিক আছে? সেটা যে কোনো ভাইরাল ফিভারের সেম সিমটম। এখান থেকে কেউ কিছু কনক্লুশনে আসতে পারে না যে এটা কি কোন ভাইরাল ডিজিজ, আনটিল আনলেস আমরা ব্লাড টেস্ট দিয়ে প্রুভ করি। এবার যদি ওনার এইটা, যেহেতু করোনা প্যান্ডেমিক চলছে, যে কোনো জ্বরে আমরা বলছি করোনার এক্সক্লুশন লাগবে, আরটিপিসিআর করুন। যদি উনি আরটিপিসিআর করে থাকেন, ওনার করোনা এক্সক্লুড করে হয়ে থাকে, তাহলে ইটস করোনা, মেবি এটা করোনা হতেও পারে, নাও হতে পারে, বিকজ আমরা জানি যে আরটিপিসিআর নেগেটিভ মানেই কিন্তু সবসময় করোনা হয়নি বলা যায় না। তখন আদার কজ গুলো ভাবতে হবে, যেমন ধরুন বর্ষাকালে ডেঙ্গু আছে, সোয়াইন ফ্লু কলকাতায় চলে এসেছে, তো এবার বর্ধমানে এক্স্যাক্টলি কি আছে সেটা দেখতে হবে, যে কোনো ইনফ্লুয়েঞ্জা ফিভার সেটাও তো আছে। তো এগুলো হচ্ছে যে কোনো একটা ফিভার হতে পারে, কিন্তু ম্যানেজমেন্ট সেম, সাপোর্টিভ ম্যানেজমেন্ট সেটা উনি নিজে করবেন না, অফকোর্স একটা ফিজিশিয়ানকে দেখাবেন এবং তিনি কিছু ম্যানেজমেন্ট দেবেন। তাতে দেখতে হবে যে ও নিজে নিজে রিকভারি কেমন হচ্ছে, কারণ যে কোনো ভাইরাল ফিভারে কিন্তু রিকভারিটা নিজে নিজেই হয়, আমাদের বডি নিজেই হ্যান্ডেল করে। এজন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলি প্রথম 3 দিন 4 দিনের মধ্যে কিছুই করবে না, সেই দিনকে তোমরা জাস্ট প্যারাসিটামল খাও, জল খাও, রেস্ট নাও, এই টাইপের, কারণ বডি নিজেই হ্যান্ডেল করে নেবে। যদি দেখা যায় যে কমছে না, তখন অফকোর্স অন্য কোনো আছে কিনা, ইনফেকশন আছে কিনা, অ্যান্টিবায়োটিক কিনা, সেগুলো অ্যাসেস করা দরকার, কিন্তু সেটা করবে আপনার ডাক্তারবাবু, আপনি নিজেকে সেলফ মেডিকেট করবেন না। একটা কথা বলি ডক্টর ব্যানার্জি, সেটা হচ্ছে এই যে ভ্যাকসিনেশনের আমরা করছি বা ভ্যাকসিনেটেড হচ্ছে বহু মানুষ, এবং বাচ্চাদের জন্য চিন্তাভাবনা করা হচ্ছে 12 থেকে 18 বছর বয়স, এই 12 থেকে শুরু করার চিন্তাভাবনা চলছে, খুব ভালো, যত এগোবে এই চিন্তাভাবনা তত আমাদের পক্ষে সুখকর। কিন্তু ভ্যাকসিনের ডিউরেশন, অর্থাৎ ডেল্টার ক্ষেত্রে বলা হচ্ছে, বিভিন্ন গবেষণার ক্ষেত্রে উঠে আসা যে খবরগুলি, যে ডেল্টার ক্ষেত্রে বলা হচ্ছে যে ডেল্টা ভ্যাকসিনের যে প্রাচীর, সেই প্রাচীর ভাঙতে কিন্তু সমর্থ এই থার্ড ওয়েভ ডেল্টা ভ্যারিয়েন্ট। এবং বলা হচ্ছে যে ল্যান্সেটের একটি পত্রিকায় বলা হয়েছে যে সম্প্রতি একটা গবেষণা উঠে এসছে যে অ্যাস্ট্রাজেনেকার 2টো ডোজ নেওয়া 6 সপ্তাহের মধ্যে অ্যান্টিবডি তৈরি হচ্ছে শরীরে, এবং তার 10 সপ্তাহের মধ্যে 50% কমে যাচ্ছে। এবার প্রশ্ন তাহলে হচ্ছে যে আমার যদি 50% অ্যান্টিবডি বা আমার মানে শারীরিক ক্ষমতা, যদি ইমিউন পাওয়ার যদি কমে যায়, তাহলে আমি লড়বো কি করে ডেল্টার সঙ্গে? কারণ ডেল্টা অনেকটা স্ট্রংগেস্ট বলা হচ্ছে, এটা যদি একটুখানি বলেন। আচ্ছা, এখানে যেটা আমাদের বুঝতে হবে যে এই যে আমাদের অ্যান্টিবডি টাইটার মাপা হচ্ছে, সেটা কি ধরনের অ্যান্টিবডি, আমাদের বডিতে অনেক ধরনের অ্যান্টিবডি আছে এবং তার অনেক কটার অনেক রকম ফাংশন আছে, সেটা আমাদের জানতে হবে কি ধরনের অ্যান্টিবডি আমরা মাপছি। কিছু স্পেসিফিক অ্যান্টিবডি, কিছু নন স্পেসিফিক অ্যান্টিবডি, আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিই, অনেক ধরনের অ্যান্টিবডি আছে। আরেকটা অ্যান্টিবডি ছাড়াও যেটা আছে সেটা হচ্ছে আমাদের
টি সেল ইমিউনিটি বলে আরেকটা ইমিউনিটি আছে, ঠিক আছে, যেটা হচ্ছে ওরকম আমরা মাপতে পারবো না। এ কি করে, যখন ইনফেকশন হয়, নতুন কোনো প্রোটিন আমাদের শরীরে ঢোকে, তখন ওরা ডাইরেক্টলি ওই সেলগুলো গিয়ে, যাদের আমরা টি সেল বলি, তারা গিয়ে এনগালজ করে নেয়, ঠিক আছে। তার মানে ধরুন সোজা কথা খেয়ে নেয়, খেয়ে হজম করে ফেলে, দিয়ে তাহলে কি হচ্ছে যে বডি জেনে যায় ওটা স্ট্রাকচার কি আছে, বডি তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করে। এবার অ্যান্টিবডি কমে যাওয়ার মানে এই না যে আমার ইমিউনিটি জিরো হয়ে গেল, কারণ আমাদের অ্যান্টিবডি যখন হয় তখন আমাদের তার সাথে একটা মেমরি সেল বলে একটা জিনিস আছে, সেটা তৈরি হয়। সেই মেমরি সেলের কাজ হচ্ছে কি, এই যে কোনো প্রোটিন যখন বাইরের থেকে আমাদের বডিতে ঢুকছে তার একটা লং টার্ম মেমরি বজায় রাখে। তো তাহলে কি হলো, ইমিউনিটি কমে গেল, কিন্তু পরবর্তীকালে ওই প্রোটিনটা যখন আবার মানে একটা ফরেন অ্যান্টিজেন যখন আমাকে আবার অ্যাটাক করবে, আমার শরীরে আবার আসবে, আমাদের মেমরি সেলগুলো সঙ্গে সঙ্গে বলবে, আরে এর স্ট্রাকচার তো আমরা জানি, আমরা চলো অ্যান্টিবডি তৈরি করি, বলে তারা আবার গ্রুপ করে অ্যান্টিবডি তৈরি করতে শুরু করবে। তো সেই জন্য এই অ্যান্টিবডি তৈরি, এই আমাদের এটা নিয়ে আমরা বেশি বদার্ড হব না, এটা খুব কমপ্লেক্স প্রসেস। টি সেলের ইমিউনিটি যেমন আমরা কিছুভাবে প্রমাণ করতে পারবো না, ঠিক আছে, তো আর এই যে মেমরি সেল সে কিভাবে কাজ করবে সেটাও আমরা প্রমাণ করতে পারবো না। অতএব আমাদের কাজ হচ্ছে সিম্পলি ভ্যাকসিন নেওয়া, যে বডিকে এই নতুন প্রোটিনটার সম্বন্ধে জানানো, বাকি কাজটা বডির উপর ছেড়ে দিতে হবে, বডি করবে। আমার অ্যান্টিবডি টাইটার কখন বাড়লো কখন কমলো এই নিয়ে আমরা চিন্তা করবো না। একদমই তাই। এবং মানে যেটা আপনি বলছেন যে আমাদের সবার আগে মানসিকভাবে অনেকটা স্ট্রং হতে হবে, পজিটিভ থিঙ্কার আমাদের হতে হবে, যে আমরা যে ভাবছি সেটার থেকেও আমাদের বাঁচতে হবে এবং আমরা পারবো, উই ক্যান ডু এনিথিং, এইটা ভাবলে আমাদের এগোনো যায়। তবে এই ডেল্টার সঙ্গে সঙ্গে এমনও চিন্তাভাবনা করা হচ্ছে, গবেষকরাও বলছেন যে ল্যামডা ডেল্টার হাত ধরেও ঢুকতে পারে, যার কিন্তু মানে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখছি, আমরা যদি একদম 2020 সালের দিকে গোড়ার দিকে দেখি করোনার প্রবেশ, তখন ওর যা মারণ ক্ষমতা ছিল, তারপরে যখন দ্বিতীয় ঢেউ এলো, দ্বিতীয় ঢেউ বলা হয়েছিল যে অতটা মারণ ক্ষমতা থাকবে না, কিন্তু সেটা ওর থেকে মারাত্মক হয়ে গেল। তৃতীয় ঢেউ বলছে তার থেকেও মারাত্মক। তার মানে যেটা আসছে, যখন যে কোনো ভাইরাস নিজেকে আপডেট করছে তখন সে আরো মারাত্মক হয়ে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে আমরা সাধারণ মানুষ আমাদের বা সায়েন্স কতটা আমাদেরকে সাপোর্ট দিতে পারবে? দেখুন, এই ভাইরাস করোনা ভাইরাস আমাদের যেটা বুঝে নিতে হবে, এখানে বিভিন্ন স্ট্রেন, আজকে আলফা ডেল্টা এপসাইলন বিভিন্ন স্ট্রেন আসতে পারে, এটা নিয়ে আমাদের ভেবে লাভ নেই। এই ভাইরাস এত সহজে পৃথিবী থেকে যাবে না, ঠিক আছে। অতএব কিন্তু এর ভিরুলেন্সটা যদি উইথ মিউটেশন এর ভিরুলেন্সটা যদি কমে, তাহলে আমাদের জন্য সেটা ভালো হবে, সেটা আমরা জানি না, টাইম উইল টেল আস। বাট দ্য থিং ইজ, অ্যান্টিবডি যে ব্যাপারটা রয়েছে, অ্যান্টিবডি আমাদের একটা ইনিশিয়াল একটা বুস্টন, একটা প্রোটিনের আমরা প্রথম এক্সপোজার পেলে আমাদের বডিতে একটু অ্যান্টিবডি তৈরি হলো, সেটা হচ্ছে বডি একটা রেসপন্স দেখালো। এরপর যে কোনো স্ট্রেনই এসে আমাদের অ্যাটাক করুক না কেন, তার তো কমন যে কিছু প্রোটিন পার্ট থাকবে। যেমন ধরুন নতুন একটা ভাইরাসটা যখন স্ট্রেন মানে মিউটেট করছে, তখন তার কিছু কিছু পার্টে চেঞ্জ আসছে, জেনেটিক চেঞ্জ আসছে, কিন্তু কিছু পার্ট কমন থাকছে। তো ওই কমন পার্টটাকে আমাদের বডি চিনতে পারবে, যেটা নতুন পার্ট হলো তার সেটাকে চিনতে পারবে না, ওটা ফরেন প্রোটিন হয়ে গেল আবার। তো যেই পার্টটা কমন পার্ট, তার এগেইনস্টে আমাদের বডির অ্যান্টিবডি কাজ করবে। এবার সেটা দিয়ে আমরা যতটা প্রোটেক্ট করতে পারবো নিজেকে, সেটাই হচ্ছে আমাদের বেস্ট বেট। যেটা নতুন পার্ট হিসাবে রেপ্লিকেট করে এসছে, সেইটাকে আমরা কিছু করতে পারবো না, তার জন্যই আমাদের এফেক্টেড হওয়ার চান্স আবার থাকছে। যদি আমরা পুরোটাকেই প্রিভেন্ট করতে পারতাম, তাহলে আমরা এফেক্টেডই হতাম না। এইখানটা আপনাদের সবাইকে ক্লিয়ার হতে হবে যে আমাদের যেহেতু ওই নতুন মিউটেশনটাতে, নতুন পার্টটায় আমরা এক্সপোজ না, তো সেই জন্য আমরা ইনফেকশনটা হয়তো প্রিভেন্ট করতে পারবো না, কিন্তু কিছুটা পার্টে তো আমরা এক্সপোজ। তো সেই পার্টটা দিয়ে আমরা যতটুকু ইমিউনিটি তৈরি করতে পারবো, সেই ইমিউনিটিটা দিয়ে আমরা সিভিয়ারিটিটা প্রিভেন্ট করতে পারবো। যেমন ধরুন সমস্ত মাল্টি অর্গান ড্যামেজ বা লাংসে এরকম খুব খারাপ ড্যামেজ, যে অক্সিজেন আমি নিতে পারছি না, আমাকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, ECMO অবধি গড়িয়ে যাচ্ছে, এই যে ইফেক্টটা, এইটা প্রিভেন্ট করাই হচ্ছে ভ্যাকসিনের উদ্দেশ্য। এই জন্যই এক্সপোজারটা পাওয়া দরকার, বাট কমপ্লিট প্রিভেনশন আমার হবেই না, সেটা হয়তো নাও হতে পারে। এখানে আরেকটা প্রশ্ন আমার রয়ে যাচ্ছে, সেটা হচ্ছে দেখুন আজকে যেটা লেটেস্ট নিউজ, সেটা হচ্ছে কোভিশিল্ড কিন্তু বৃহস্পতিবারের পর থেকে অমিল হতে চলেছে। অপ্রতুলতা ভ্যাকসিনের ফ্রম দ্য বিগিনিং কিন্তু আমরা পেয়েছি, এবং সেই অপ্রতুলতার জন্য ডিউরেশনটাও বেড়েছে। এটা আমরা ডক্টর ব্যানার্জি দেখেছি যে যেখানে ধীরে ধীরে উইকটা বেড়ে গেছে, যে আগে 4 সপ্তাহ, তারপর 6 সপ্তাহ বেড়েছে। এবং
আগামী দিনে এই অপ্রতুলতা তৈরি হলে তার মানে ডিউরেশনটা আরেকটু বাড়বে। ফার্স্ট ডোজ টু সেকেন্ড ডোজে গিয়ে আমাদের ডিউরেশন বেড়ে যাচ্ছে, সেখানে ওই লংজিভিটিটা, ফার্স্ট ডোজের লংজিভিটিটা সেটার সঙ্গে সেকেন্ড ডোজে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে। তাতে আমাদের শরীরের যে নেওয়ার ক্ষমতা বা নতুন করে যে লড়াই করার ক্ষমতা, সেটা কি বজায় থাকবে আদৌ আগামী দিনে? দেখুন, এটা একটা গুড কোয়েশ্চেন, বাট এটা যদি আমরা প্রথম থেকে নিউজ ফলো করি, WHO তে যারা এক্সপার্ট বসে আছে তারাও তো বিভিন্ন ভাবে বিভিন্ন রকম কথা বলেছে। তাহলে সবাই নতুন এই জিনিসটা নিয়ে বিভ্রান্ত, কেউ এক্স্যাক্টলি জানে না। তাই জন্য আমরা এখনো পর্যন্ত বলতে পারবো না যে বুস্টার ডোজ, যে কোনো একটা ভ্যাকসিন দিতে গেলে আমরা জানি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বুস্টার আসে, ঠিক আছে? যেমন টিটেনাসের ধরুন, ডিপিটি, টিটেনাস সবকিছুর বুস্টার আছে। তো এটা বুস্টার আমরা জানি না কবে দিতে হবে, সারা পৃথিবী কেউ জানে না। সায়েন্টিস্টরা ওটা নিয়ে ওয়ার্কআউট করছে কবে কি দেওয়া যাবে, কারণ অ্যান্টিবডি একসময় টাইটার কমবে, বডি মেমরি সেলটা থাকবে, আমি যেটা আগে বললাম, পরে আবার একটা বুস্টার দিয়ে আমরা সেটা অ্যান্টিবডিটাকে আরো চাঙ্গা করতে পারি। কিন্তু যেহেতু এত অপ্রতুল ভ্যাকসিন, সেই জন্য এখন বুস্টারের কথা আমরা ভাবছি না, প্রথম 2টো ডোজ নিতে পারলেই আমরা ভাবছি যে অনেক। কিন্তু এবার দেখুন, আগে অ্যাস্ট্রাজেনেকার ডেটাতে দিয়েছিল যে একটা ডোজ নিলেই দ্যাট ইজ লং লাস্টিং ইমিউনিটি দিচ্ছে। আবার যখন ডেল্টা স্ট্রেন এসেছে তখন তারা বলছে সেই ইমিউনিটি কাজ করছে না। অতএব এক্সপার্টরাই তো নিজেরাও বিভ্রান্ত হয়ে গেছে যে কোন এই যে কথাটা আসছে এতদিনের গ্যাপ, এটা যে অ্যাবসলিউটলি এই কথাটা ঠিক সেটা কি করে বলবেন? এবার এই বিভ্রান্তির কারণ কি? বিকজ এক্সপার্টরা দে ডোন্ট হ্যাভ টাইম টু অ্যাসেস, কারণ এই ভ্যাকসিন গুলো এত তাড়াতাড়ি এগুলোকে মানে কি বলবো এক্সপেরিমেন্ট গুলো করা হয়ে এত তাড়াতাড়ি হিউম্যান ট্রায়াল করে আনা হয়েছে যে তার লং লাস্টিং এফেক্ট কি হবে সেটা দেখার জন্য তো টাইম দিতে হবে, বছর দিতে হবে। সেই টাইম কোথায় ছিল? তো বেসিক্যালি সেই জন্য এই জানিয়ে কেউ কমেন্ট করতে পারবে না যে কতটা ইমিউনিটি থাকবে, একটার পর কতটা থাকবে, দুটোর পর কতটা থাকবে, কবে বুস্টার হবে, সেটার জন্য তো টাইম বলতে হবে। এখন থেকে 5 বছর পরে হয়তো আমরা সেই কথাটা বলার জায়গায় থাকবো, এই মুহূর্তে আমরা সেটা বলতে পারছি না। কিন্তু আমি এটাতে বিশ্বাস করি যে অ্যাটলিস্ট একটা ডোজ নিলেও তো আপনার ওই নতুন অ্যান্টিজেনে এক্সপোজারটা হচ্ছে। অতএব যারা একবারও এফেক্টেড হয়নি, স্পেশালি যাদের কোভিড হয়েছে তারা অলরেডি এক্সপোজার পেয়েছেন, কিন্তু যাদের কোভিড কোনোদিনও হয়নি তাদের অ্যাটলিস্ট একটা ডোজ হলেও তো নেওয়া উচিত। তারপর সেকেন্ড ডোজ মানলাম যদি না পাওয়া যায়, দেরি হয়, ঠিক আছে, যবে পাওয়া যাবে তবে, ওটা আপনার আমার হাতে নেই, ঠিক আছে? এবং এত জনসংখ্যার মধ্যে এত তো সহজ না যে কোনো একটা ভ্যাকসিন বানানো এবং তাকে ডিস্ট্রিবিউট করা, এটা এত সহজ কাজ না, সেটা আমাদের বুঝতে হবে এবং আমাদের সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। বা যদি আপনি একটা ডোজও নিতে পারেন প্লিজ নিয়ে নিন। একদম। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি যাদবপুর থেকে মৌসুমী চৌধুরী বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি যে আমার ডক্টর আপনার কাছে একটু কোয়েশ্চেন ছিল যে আমরা প্রায়শই টিভিতে, মানে এখন বাড়ি থেকে টিভিতেই দেখছি যে স্কুলের বা অন্যান্য বাইরের লোকজনেরা কথা বলার সময় মাস্কটা নাম নিয়ে কথা বলছে। তো এটা কি কতখানি ডেঞ্জারাস এবং এটা করা উচিত কিনা আমাদের? যে কথা বলা, অনেক সময় আমাদের মনে হয় কথা বলতে অসুবিধে হচ্ছে মাস্ক সহ, কিন্তু মাস্কটা আমি সবসময় মনে করি কথা বলার সময় মাস্কটা বেশি করে পরা উচিত। তো এটাও নামিয়ে কথা বলা উচিত কি উচিত নয়, এটা আপনার কাছে জিজ্ঞেস করছি। সেকেন্ডলি, কি করে জানবো যে N95 মাস্ক যদি আমি কিনি সেটা জেনুইন কিনা? ওকে, খুব ভালো প্রশ্ন করেছেন ডক্টর ব্যানার্জি। আমার এক কলিগ একটু আগেই বলছিল আমার পিসিআর রুম থেকে, যে সুবর্ণাদি মানুষ তো এখন বাজারে গিয়ে মাস্ক নামিয়ে আমের গন্ধ শুকে আম কিনছে, মানে এই তো আবার মাস্কটা পরে নিচ্ছে। তো এটা খুব বাস্তব যেটা বলেছে, এবং উনি খুব দামি কোয়েশ্চেন করেছেন যে আমরা দেখেছি হয়তো আমরা বুমে বাইট নিচ্ছি, অর্থাৎ ইন্টারভিউ নিচ্ছি, তো যখনই তারা বুমের সামনে ক্যামেরার সামনে আসছে মাস্কটা নামিয়ে দিয়ে কথা বলে আবার তুলে নিচ্ছে। তো এরকম তো অহরহ দেখছি, এটা কতটা খারাপ আগে সেটা জানতে হবে আমাদের। তো অফকোর্স মাস্ক নামিয়ে কথা বললে আপনি এক্সপোজার দিচ্ছেন এবং এক্সপোজার পাচ্ছেন। যেমন ধরুন আমি যখন পেশেন্ট দেখি, তো আমার পেশেন্টরা অনেকে কিন্তু মুখে মাস্ক নামিয়ে কথা বলে, আমরা বলি মাস্কটা তুলে নাও। বাট হ্যাভিং সেড দ্যাট, এটা মানতে হবে ডিসটেন্স ইজ অলসো আ ফ্যাক্টর, ঠিক আছে? আপনি যত ক্লোজ কারোর সাথে কথা বলবেন আপনার এক্সপোজার রিস্ক তত বেশি, আপনি যত দূর থেকে কথা বলবেন তত আপনার এক্সপোজার রিস্ক কম, ঠিক আছে? তো এই দুটো মানতে হবে, ডিসটেন্স ইজ আ ফ্যাক্টর। আর মাস্ক অফকোর্স মাস্ক নামিয়ে কথা বলার কথা না, মাস্ক পরে কথা বলার কথা। কিন্তু দেখুন আমরা যদি সাধারণ মানুষকে বলি সবাইকে, এবার এটা নিজেদের একটা সচেতনতার ব্যাপার। এটা আপনাকে পুলিশে লাঠি মেরে বা জেলে ঢুকিয়ে তো এটা করা সম্ভব না।
ঠিক আছে, একটা ডেমোক্রেটিক কান্ট্রি বলে আমরা এত বড়াই করি, অথচ আমাদের বিহেভিয়ারে তো সেটা প্রকাশ পায় না। এটা তো সবসময় সব জায়গায় বলা হচ্ছে, মিডিয়ায় বলা হচ্ছে, ফোন করলে বারবার একই কথা বলা হচ্ছে, কিন্তু শুনছে কোথায় লোক? সেই মাস্ক নামিয়ে কথা বলছে এবং ডিসটেন্স তো মানছেই না। ঠিক আছে, যে কোনো জায়গার চিত্র দেখুন। এবং যারা আমাদের কিছু আইডল আছে, যাদের আমরা ফলো করি, ঠিক আছে, তারাও দেখা যাচ্ছে যদি সেই বিহেভ করেন, তো হোয়াট ইজ দ্য মেসেজ দে আর গিভিং টু দ্য মাস? সেটা তো তাদেরও ভাবতে হবে। স্পেশালি জনপ্রতিনিধি যারা ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, তারা যদি এগুলো আবার না মানে, তো ন্যাচারালি তখন জনসাধারণের কাছে একটা ভুল বার্তা যায় যে ওই তোমরাও করছে, ওদের কিছু হচ্ছে না, তাহলে আমরাও তো করতে পারি। হ্যাঁ, এই বিষয়টা, এই কথাটা খুব কমন কথা যে অনেকেই তো রয়েছে, অনেকের কিছু হচ্ছে না, তো আমাদেরই বা হবে কেন? এই ধরনের কথা তো আমরা লাগাতার এখনও টিল দ্য টাইম আমরা শুনতে পাচ্ছি। এবং অদ্ভুতভাবে যখন থার্ড ওয়েভ আসছে, আমরা প্রচুর পরিমাণে থার্ড ওয়েভ ঝাঁপাবার আগে আমরা ঝাঁপিয়ে পড়েছি। কারণ খুব স্বাভাবিক, আমরা গার্জিয়ান এবং আমাদের সন্তানদের সুরক্ষা দেওয়ার একটা চিন্তাভাবনা থাকে, আমার যা হয় হোক। কিন্তু এই যে আমার যা হয় হোক, এই জায়গার থেকে কখনো ভাবছি না যে আমি বাচ্চাটাকে তো 1.5 বছর ধরে বাড়ির বাইরে বেরোতেই দিচ্ছি না, আমি তো 1.5 বছর ধরে স্কুল বন্ধ, খেলতে দিচ্ছি না, অনলাইনেই খেলা, অনলাইনেই পড়া, তাহলে এদের হবেটা কি করে? একটা মানুষ এটা কোনোদিনই ভাবছে না যে আমি তো বেরোচ্ছি বাইরে। তো এই যে একজনের মাধ্যম দিয়েও ডেল্টা ঢুকে যাওয়া তার সন্তানের মধ্যে, সেই অ্যাওয়ারনেসটা বোধহয় আমাদের খুব দরকার। ডক্টর ব্যানার্জি যদি একটু বলেন সেই গাইডলাইন্সটা। হ্যাঁ, নিশ্চয়ই। তো বাড়ির যে কেউ যে বাইরে বেরোচ্ছে, সেই এক্সপোজার নিয়ে আসছে, হয়তো সে অ্যাসিম্পটোমেটিক রইলো, বাকি যারা ভালনারেবল ছিল তার থেকে তার হয়ে গেল। এটা তো মানে প্রথম থেকে আমরা এটা দেখেই আসছি। ঠিক আছে, বাড়ির যারা ভালনারেবল তাদের রক্ষা করার দায়িত্ব বাড়ির বাকি লোকজন যারা বাইরে বেরোচ্ছে, কারণ বাইরে তো কাউকে না কাউকে বেরোতেই হবে, কাজকর্ম করতেই হবে। তো ন্যাচারালি তাদের ডিউটি হচ্ছে এই ডিসটেন্স মেইনটেইন করা এবং মাস্ক পরা, যাতে কিনা এক্সপোজার কিছুটা হলেও কমাতে পারি। এবার রিগার্ডিং মাস্ক, যেটা হয়তো আগে একটা কিছু বললেন উনি N95 মাস্ক বলে, তো মাস্কটা শুধু পরলে হবে না, মাস্কের ব্যবহারটা ইজ ইম্পর্টেন্ট। মাস্কটা আমরা যখন বারে বারে ওঠানামা করাই তখন আমরা এক্সপোজার পাই, এবং মাস্কের বাইরে যদি কিছু লেগে থাকে অফকোর্স সেটা আমার নাক মুখ দিয়ে ভিতরে ঢুকতে পারে, এটা আমরা জানি। তো আপনি কোন পরিবেশে কাজ করছেন, কোথায় আছেন, সেগুলোর উপর ডিপেন্ড করবে। এবার ধরুন হয়তো এক্সপোজার নিয়ে সবাই একইভাবে এক্সপোজড হলো, সবাই একইভাবে এফেক্টেড হয় না, সেটা এগেইন তাদের ইন্টারনাল ইমিউনিটির উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এবার ওর হয়নি তাহলে আমিও কেন করবো, আমারও তো হবে না, কিন্তু দেখা গেল আমার হয়ে গেল, বিকজ আমার ইমিউনিটি অত ভালো ছিল না, আমার অ্যাসিম্পটোমেটিক না, আমার সিম্পটোমেটিক হয়ে গেল। তো এইটা মানতে হবে, এটা আপনি আগে থেকে কিছুতেই এটাকে লঘু করে নিতে পারবেন না যে অমুকের ও তো মাস্ক খুলে ঘুরছে বা ও তো এরকম করে তাই ওর তো হয়নি, আমার তো হবে না, এরকম কোনো কথা নেই। আপনার বিহেভিয়ার ডেফিনেটলি আপনাকে মেইনটেইন করতে হবে, এবং আপনার বাড়ির লোককে প্রোটেক্ট করার দায়িত্ব আপনার নিশ্চয়ই আছে, এবং আপনার নিজের ইমিউনিটি যাতে ভালো থাকে সেটা আপনি ব্যবস্থা করতে পারেন, কিন্তু ওর হয়নি আপনার হবে না এরকম কোনো যুক্তি চলবে না। এখানে না একটা মানে এই যে অ্যাওয়ারনেসের কথা আমরা বলছি ডক্টর ব্যানার্জি, আমরা নিজেরা অনেক সময় অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, আমাদের সরকার বা আমাদের প্রশাসনের তরফ থেকে বারংবার করে তো একটা সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে, এবং মানে কখনো কড়া হাতে কখনো সফটলি তারা হ্যান্ডলিং করছে। এবং খুব দামি কথা আপনি বলেছেন যে গণতান্ত্রিক সমাজে বসবাস করি, কিন্তু আমাদের আচরণ ওরকম একদমই না, 100% সেটা নয়। তার জন্য আজকে বাচ্চাদের মতো তাদের কান ধরাতে হচ্ছে, উঠবোস করাতে হচ্ছে, এই অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে যদি ছোট্ট ছোট্ট সেকশনে একটা আমার মানে বাড়ি টু আমার পাড়া টু একটা অঞ্চল, সেইটাকে যদি ইন্ডিভিজুয়ালি একটা গ্রুপ করে মানুষ যদি এই অ্যাওয়ারনেসটার ক্ষেত্রে এগিয়ে আসে, তাহলে কতটা আমরা আগামী দিনে যে আরও কত মিউটেন্ট হয়ে আসতে পারবে এই করোনা, সেটাকে রুখতে পারবো আমরা। এটা আগামী দিনের জন্য কতটা প্লাস পয়েন্ট হতে পারে মানুষের জন্য? নিশ্চয়ই, যে বললাম এই করোনার থেকে তো আশু কোনো মুক্তির আশা আমরা দেখছি না। তো এটা বিভিন্ন ভ্যারিয়েন্ট, আজকে ডেল্টা এসেছে, কালকে ওমেগা আসবে, তারপরে এপসাইলন আসবে, কিছু না কিছু একটা ভ্যারিয়েন্ট আসতেই থাকবে। এইটা তো আমরা আটকাতে পারবো না, কিন্তু যেটা আমরা আটকাতে পারবো যে নিজেদের ইমিউনিটি ঠিক করা আর নিজেদের ভ্যাকসিন নেওয়া টাইম মতো, এবার যখন বুস্টার অ্যাভেলেবল হবে আবার বুস্টার নিয়ে নেওয়া, সেটা কবে হবে আমরা জানি না। জাস্ট টু কিপ আপ উইথ দ্য থিংস, আমাদের ইমিউনিটিকে চাঙ্গা করা, এটা বলতে পারি। কিন্তু ভ্যারিয়েন্ট যাই হোক না কেন, আপনার আশু মুক্তির কোনো সম্ভাবনা নেই। ডেল্টা চলে গেল, অন্য আরেকটা ভ্যারাইটি শীত চলে আসবে, আমরা আবার যদি আলগা দিই তখন কিন্তু আমাদের
আবার সেই ভ্যারাইটি দিয়ে এফেক্টেড হওয়ার চান্স থাকে, কারণ আমরা এই রিপোর্টও পেয়েছি যে ভ্যাকসিন নেওয়া ফার্স্ট ওয়েভে হয়তো এফেক্টেড হওয়া এমন লোক আবার সেকেন্ড ওয়েভে এফেক্টেড হয়েছে, আবার থার্ড টাইম হয়েছে। তাহলে নিশ্চয়ই তার ইমিউনিটির কোনো একটা প্রবলেম আছে, যে রিপিটেড এক্সপোজার সত্ত্বেও তার কিন্তু সেরকম স্ট্রং ইমিউনিটি হচ্ছে না। তো এবার আমরা কে কোন জায়গায় আছি সেটা আমরা নিজেরাও জানি না, যতক্ষণ না নিজেরা সেই পরিবেশে এক্সপোজড হচ্ছি। তো আপনি নিজের এক্সপোজার রিস্কটা কমান, এটুকুই আমার অ্যাডভাইস, যে অযথা এক্সপোজ হবেন না। এবার যেখানে আপনার কাজ করতে হবে, রুটিনও যে জীবিকার ব্যাপার বেরোতে হবে, অফকোর্স বেরোবেন, বাট সেখানেও একটা চেষ্টা করতে হবে। যেমন ধরুন কোথাও যখন আপনি যাচ্ছেন, যদি আপনারা একটা মানে নিজেদের একটা অফিসে যখন আমরা কাজ করছি, বা ধরুন আমরা কোনো একটা ছোট আমার যেমন ক্লিনিকে আমরা কাজ করছি, তো এই কটা লোক আমরা অলরেডি এক্সপোজ টু ইচ আদার, ঠিক আছে? তো এই ক্লাস্টারটা আমার জন্য, আমি জানি যে ইট ইজ অলরেডি প্রুভেন, এত দিন ধরে আমরা কাজ করছি, এই ক্লাস্টারটা আমার জন্য সেফ। কিন্তু এই না যে বাইরের প্রত্যেকটা ক্লাস্টার আমার জন্য সেফ, বুঝতে পারছেন? তো তাহলে নিজের এক্সপোজার ওইরকম জায়গাতে আপনি মানে সীমাবদ্ধ রাখুন। ধরুন আপনার বাড়িতে আপনারা কজন যারা ফ্যামিলির মধ্যে আছেন, তারা তো সবাই সবার থেকে এক্সপোজ, তো সেটা আপনার সেফ ক্লাস্টার, সেখানে আপনি তো আর মাস্ক পরছেন না, সেখানে সবকিছু নরমাল। তেমনি আপনার একটা সেফ ক্লাস্টার যদি থাকে, সেখানটা আপনি জানেন এইটা আপনার সেফ। কিন্তু বাইরে যে মুহূর্তে যাচ্ছেন, আবার নতুন লোকের সাথে আপনার পরিচয় হচ্ছে, এগেইন দ্যাট ইজ আওয়ার আনসেফ পরিবেশ। তো সেখানে আপনার ডিসটেন্স মেইনটেইন করা, মাস্ক পরা, এগুলো কিন্তু মেইনটেইন করে যেতে হবে। এবং কতদিন? অনেক দিন, ধরুন আমরা এই টার্মস অফ ইয়ার্স বলছি। একদম। আবারও আসছে, আমরা আমাদের বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি সুজয় কুমার মুন্ডা বলছি, আপনার মালদা সুজাপুর থেকে। আচ্ছা হ্যাঁ, বলুন বলুন। আমার 28শে এপ্রিল করোনা হয়েছিল, আমার আর আমার ওয়াইফের একই। ওর হয়েছিল আপনার শ্বাসকষ্ট হয়ে নার্সিংহোমে ভর্তি ছিল 5 দিন, আর আমি বাড়িতে কোয়ারেন্টাইনে ছিলাম। কিন্তু আমার পেসমেকার আছে আপনার। তা আমি কতদিন পর মানে প্রথম ডোজ আমি নিতে পারিনি, গিয়েছিলাম কিন্তু আমাকে দেয়নি প্রথম ডোজ, বলছে পেসমেকার আছে বলে আমাকে দেয়নি, মানে আমাদের লোকাল আপনার হেলথ সেন্টার গুলো। তো এখন আমি কতদিন পর পাবো সেই ভ্যাকসিনটা নিতে? 28শে এপ্রিল 28শে এপ্রিল হয়েছিল আমার। আর আচ্ছা আমার ওয়াইফও তাই, আমার ওয়াইফের একটা ভ্যাকসিন নেওয়া হয়েছিল 15ই মার্চ। ওকে, হ্যাঁ ডক্টর ব্যানার্জি আপনি শুনতে থাকুন। এবার যদি এপ্রিলের এন্ডে হয়ে থাকে, তাহলে আমার 3 মাস হয়ে গেল। তো যা মোটামুটি গাইডলাইন ছিল যে 3 মাস পর আপনি নিশ্চয়ই ভ্যাকসিন নিতে পারেন, অর্থাৎ অগাস্ট মাস শেষে গেলে যখন আপনি ফার্স্ট ডোজ নিতে পারেন। তো আপনি কোউইন দিয়ে অ্যাপ্লাই করে দেখুন, আপনি নিশ্চয়ই কেউ আপনাকে এটাতে বাধা দেবে না। কারণ আমার মনে হয় কোভিড সেরে যাওয়ার পরে একটা ডিউরেশন রয়েছে, আর ডোজ দেওয়ার মানে একটা ভ্যাকসিনের পরে একটা ডিউরেশন, তার মানে ওটা সামান্য পারমুটেশন কম্বিনেশন হয়, তাই তো ডক্টর ব্যানার্জি? হ্যাঁ, না ফার্স্ট ডোজ নেওয়ার পর ওনার ওয়াইফের যেমন হয়েছে, তার মানে অলরেডি শি ইজ ইমিউন, কারণ ওটাই সেকেন্ড ডোজ হিসেবে কাজ করছে, যেটা ওনার এক্সপোজার। হ্যাঁ, স্টিল ওনাকে সেকেন্ড ডোজ যদি নিতে হয় ওখান থেকে 3 মাস পরে, বাট ওনার ইমিউনিটি তাতে আরো স্ট্রং হবে, কারণ ওই সেকেন্ড ডোজটা ওনার বুস্টার হিসেবে কাজ করবে, তো ওনার আরো বেটার হবে সেক্ষেত্রে। তো সেটা কত ডিউরেশন মাঝখানে গেল ডাজ নট ম্যাটার। ওকে, আরেকটি কথা সেটা হচ্ছে যে এই যে এখন আমাদের ওয়েদার চেঞ্জ হচ্ছে এবং তার জন্য একটা ভাইরাল অ্যাটাক নর্মালি আমাদের অনেক প্রত্যেক ঘরে ঘরেই হচ্ছে, বা থ্রোট ইনফেকশন থেকে শুরু করে জ্বর থেকে শুরু করে ইত্যাদি। তো সেইখানে দাঁড়িয়ে মানুষ তো এখন নর্মালি ফিভার হলেই আমরা আতঙ্কিত, মানে এবং ইটস কোয়াইট ন্যাচারাল। তো সেইখানে দাঁড়িয়ে আমার মানে সব এই জ্বর হলেই কি আমাকে সঙ্গে সঙ্গেই দৌড়াতে হবে কোভিড টেস্টের জন্য, নাকি আমাকে চিকিৎসকের পরামর্শ নিয়ে তার আন্ডারে থেকে আমাকে দেখে দিতে হবে আমার কি কন্ডিশন? দেখুন, জ্বর হলে এখন প্যান্ডেমিক সিচুয়েশন অফকোর্স কোভিড মানে এক্সক্লুড করতে হবে, অতএব জ্বর হলে আপনি আগে ফিজিশিয়ানের পরামর্শ নেবেন, এবং তিনি হয়তো বলবেন আপনি আরটিপিসিআরটা করিয়ে নিন। তো আরটিপিসিআরও জানেন যে এক্সপোজার থেকে কয়েকদিন সময় লাগে পজিটিভ হতে, তো সেই হিসাবে মোটামুটি 2-3 দিন যে কোনো জ্বরেই, ইভেন করোনাও যদি হয় 2-3 দিনের মধ্যে কিছুই করার থাকে না, জাস্ট জল খাও, প্যারাসিটামল নাও, রেস্ট নাও, এছাড়া কোনো জ্বরেরই কোনো ট্রিটমেন্ট নেই। তো আপনি সেই পিরিয়ডটা নিশ্চয়ই দেখতেই পারেন, কিন্তু সেটা চিকিৎসকের পরামর্শের পর, ডু নট সেলফ মেডিকেট। তারপরে আপনার ডেফিনেটলি টেস্ট করে দেখতে হবে যে সেটা করোনা না সেটা ডেঙ্গু না সেটা সোয়াইন ফ্লু না ইনফ্লুয়েঞ্জা, কি ধরনের ফিভার, সেটা টেস্ট করে আপনার ডক্টর দেখবে। তারপরে ডিপেন্ডিং অন থিং, এটা যদি নিজে নিজেই কিওর, যে কোনো ফিভারই হোক না কেন, যদি নিজে নিজেই ঠিক হয়ে গেল কিছুই করতে হবে না। আর যদি না হলো, তাহলে অফকোর্স আপনাকে সেই হিসাবে আপনার সিমটম হিসাবে আপনাকে ডক্টরের কাছে যেতে হবে কি হাসপাতালে যেতে হবে। একদমই তাই। এবং আমরা যদি একটু
একটু খেয়াল করি, নজর করি আমরা গত 1.5 বছরের যদি একটু হিস্ট্রি দেখি, তাহলে কিন্তু যে এই থার্ড ওয়েভ বলে নয়, আমরা ওই ফার্স্ট ওয়েভ টু সেকেন্ড ওয়েভের মধ্যেও কিন্তু আমরা অনেক বাচ্চাদের এফেক্টেড হতে দেখেছি এবং তারা বেরিয়েও এসছে। সেইখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন আমার, যে বহুদিন আপনার সঙ্গে কথা বলেছি, আপনি একটা কথা বলেছিলেন যে বাচ্চাদের নর্মালি তাদের যে ফিজিক্যাল স্ট্রাকচার, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, তাতে কিন্তু তাদের ইমিউন পাওয়ারটা স্ট্রং হয় রাদার দ্যান আদার এজেস। তো সেইখানে দাঁড়িয়ে আমরা থার্ড ওয়েভের সামনে দাঁড়িয়েছি, আর কিছুদিনের মধ্যে মেবি আমরা ফেস করব। সেইখানে দাঁড়িয়ে বাচ্চাদের ভ্যাকসিনেটেড তারা হোক বা না হোক সেটা পরবর্তী কথা, তাদের একটা লড়াকু তো নিশ্চয়ই শরীর তৈরি করছে, তাদের তো একটা ঢাল নিশ্চয়ই রয়েছে। সেইখানে দাঁড়িয়ে আমাদের করণীয় বা তাদের ক্ষেত্রে তারা কতটা ওভারকাম করতে পারবে, যদি আমরা একটু আলোচনা করছিলাম, কিন্তু এই জায়গাটা একটু যদি এমফাসিস করেন। এবার এটাকে নিয়ে আলোচনা করতে গেলে যেটা জানতে হবে, বিভিন্ন বাচ্চার বয়স বিভিন্ন রকম, ঠিক আছে? এবার যদি প্রথম নিউ বর্ন ভাবি, তাদের ইমিউনিটি স্ট্যাটাস খুব ভালো থাকে না, ঠিক আছে? বিকজ তারা তো কোনো কিছু এক্সপোজার পায়নি, যতটুকু পেয়েছে মায়ের থেকে ট্রান্সমিটেড হয়েছে কিছু কিছু অ্যান্টিবডি, যেটা প্লাসেন্টা দিয়ে এসেছে, আদারওয়াইজ তাদের কিছু এক্সপোজার নেই। জন্মের পর থেকে তারা ভ্যাকসিনেশন শুরু করে, তো এই গ্রুপটা ভালনারেবল। তাই জন্য এখন ইন্ডিয়া গভর্নমেন্ট মাদার সব মাদারদের বলছে ভ্যাকসিন নাও। তো মাদাররা যদি সেই ভ্যাকসিন নেয় এবং জন্মের আগে, বাচ্চার জন্মের আগে যদি 2 ডোজ ভ্যাকসিন মা পেয়ে যায়, তাহলে মায়ের ওই ইমিউনিটিটা বাচ্চাকে পাস করলে ওই নিউবর্ন বেবিগুলো যার জন্য কোনো ভ্যাকসিনেশন শিডিউল করানো শুরু হয়নি, তারা কিন্তু কিছুটা হলেও প্রোটেকশন পাবে। এবার বাই দ্যাট টাইম তাদের কবে রুটিন ভ্যাকসিনেশনের মধ্যে এটা আসবে সেটা তো আমি বলতে পারবো না, সেটা সময় সাপেক্ষ। বাট তারপরে গ্রুপ যদি দেখেন যে ধরুন এই টডলার গ্রুপ, যারা ধরুন এই 1.5 বছর 2 বছর, তাদের অলরেডি একটা ভ্যাকসিনেশন প্রোগ্রামের মধ্যে তারা রয়েছে, তারা কিছু জিনিসে অলরেডি এক্সপোজ পেয়েছে, তারা ম্যাটারনাল যখন ব্রেস্ট ফিডিং করেছে মা, তখনও মা কিছু অ্যান্টিবডি তাদের পাস করেছে, সেই দিয়ে তারা কিছুটা প্রোটেকশন পাচ্ছে। এবার করোনার প্রোটেকশন সেটা এখন ডিপেন্ড করবে যে তার যদি আদারওয়াইজ সবকিছু ভালো থাকে, মানে সে যদি অসুস্থ না হয় কোনো কারণে, ইমিউনো কম্প্রোমাইজ না হয়, তাহলে তার বডিতে অলরেডি সমস্ত হেলদি সিস্টেম আছে। তার হয়তো করোনাটা সিম্পল একটা ভাইরাল ফিভার, যেমন বাচ্চাদের অনেক কারণে জ্বর হয়, আমরা জানি মাম্পস, মিজলস, অনেক কিছু হয়, চিকেন পক্স, ঠিক আছে? এগুলো জাস্ট জ্বর হিসাবেই প্রথমে আসে। তো তেমনি করোনাটাও একটা ফিভার হিসাবে প্রেজেন্ট করতে পারে, যেটা থেকে বাচ্চা নিজেই রিকভার করবে, ঠিক আছে? তারপরে হচ্ছে বাচ্চারা যারা ধরুন এই 5 বছর 7 বছর 8 বছর এই গ্রুপ বাচ্চা, যারা এক্সপোজার টু মেনি থিং, তারা অন্য বাচ্চার সাথে খেলছে, তারা হয়তো স্কুল গোয়িং এজ, কখনো একটা স্কুল খুলবে তারা যাবে, যাই হোক তাদের এক্সপোজার বিভিন্ন রিস্ক আরো বেড়েছে। তো সেই গ্রুপটারও ক্ষেত্রে তাদের ইমিউন স্টোর তখন আরেকটু নিজের একটা ইমিউনিটি ডেভেলপ করেছে তাদের, তারা অলরেডি সো মেনি ভ্যাকসিনস পেয়ে গেছে তাদের রুটিন ভ্যাকসিনেশন প্রোগ্রামে, তাহলে তাদের একটা স্ট্রং ইমিউনিটি অলরেডি আছে, এবং তারা যদি অসুস্থ না হয় তাদের কমব্যাট করা, নিজেরাই তারা করোনাকে কমব্যাট করবে, তাদের নিয়ে আমাদের ভাবতে হবে না, ঠিক আছে? এরপরে গ্রুপ হচ্ছে যে ধরুন 12 বছর অনওয়ার্ডস, 12 টু 18 এরকম একটা গ্রুপ, তারা হচ্ছে এগেন তাদেরও এমনিতে সুস্থ থাকার কথা, বেশিরভাগ বাচ্চাই সুস্থ, আনলেস কারোর কোনো খুব রেয়ারলি ক্রনিক ডিজিজ আছে, বা কেউ ধরুন টাইপ 1 ডায়াবেটিক, কেউ কিডনি ডিজিজ আছে, যেগুলো নেফ্রোটিক সিনড্রোম, এই বাচ্চা যারা স্টেরয়েড ডিপেন্ডেন্ট, যারা অন্য কিছু ম্যালিগনেন্সি ছিল, সেইগুলো হচ্ছে এক্সেপশন। আদারওয়াইজ এই বাচ্চারাও কিন্তু ভালো করবে। আর আই হোপ যে এমআরএনএ ভ্যাকসিন যেটা শুরু হতে চলেছে, জনসন এন্ড জনসন একটা ভ্যাকসিন আনছে, আমাদের ক্যাডিলা জাইডাস এরাও একটা ভ্যাকসিন আনছে, যেগুলো বাচ্চাদের জন্য অ্যাপ্লিকেবল হবে। আই হোপ সেটা হয়তো আর কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে, কয়েক মাসের মধ্যে, তখন এই বাচ্চাদেরও কিন্তু আমরা ভ্যাকসিন দেবো। কারণ অন্য দেশগুলো কিন্তু যারা এমআরএনএ ভ্যাকসিন এনেছে তারা 12 বছরের বেশি সমস্ত বাচ্চাকেই ভ্যাকসিনেট করছে এবং তারপরে তাদের স্কুলে নিয়ে আসছে, যেটা আমাদেরও তাই করতে হবে, ভ্যাকসিনেশন বাচ্চাদের শুরু করতে হবে এবং স্কুলে নিয়ে আসতে হবে। তো এক সময় এটা যদি অনেক ভ্যাকসিন আমাদের হাতে চলে আসে, তাহলে এটা রুটিন ভ্যাকসিনেশন বাচ্চাদের তার মধ্যে পড়বে। আমরা ল্যাকটেটিভ মাদারের ক্ষেত্রে আমরা তো আপনি নিজেও গাইডলাইন্স দিয়ে থাকেন বহু পেশেন্টকে যে কিভাবে তাদের চলার কথা রয়েছে, কারণ যেহেতু তিনি ল্যাকটেটিভ মাদার। তো আমরা এই করোনা সিচুয়েশনের মধ্যে আমরা প্রথম থেকেই একটা জিনিস দেখছি যে ভিটামিন সি, জিঙ্ক ইত্যাদি মধ্যে থাকা, কোথাও খাবার মধ্যে থেকে বা কোথাও মেডিসিনের মধ্যে থেকে। তো সেইখানে একজন এই ল্যাকটেটিভ মাদার বা একজন প্রেগনেন্ট মাদার, তার ক্ষেত্রে এই ভিটামিন সি ইনটেক করাটা কতটা প্লাস পয়েন্ট হবে? কারণ সে যে অলরেডি কনসিভ করে রয়েছে, সে যদি কোনো মানে ভিটামিন সি সে কি খেতে পারে? একজন ভিটামিন সি সবসময় খেতে বলা হয় প্রেগন্যান্সিতে,
এটা স্ট্যান্ডার্ড অ্যাডভাইস আমরা দিয়ে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে রুটিনকে আমরা সমস্ত প্রেগন্যান্ট মাদার এবং ল্যাকটেটিং মাদারদের আয়রন খেতে বলি, এবং সবসময় আয়রনের সাথে ভিটামিন সি খেলে অ্যাবজর্পশন ভালো হয় এটাও বলা হয়। কিন্তু ভিটামিন সি সবসময় ট্যাবলেট ফর্মে দিই তা না। ভিটামিন সি কন্টেনিং ফ্রুটস, যেগুলো সিট্রাস ফ্রুটস, যেমন ধরুন লেবু, যে কোনো জাতীয় লেবু, পেয়ারা, যে আমলকি, যেগুলোর মধ্যে ভিটামিন সি কন্টেন্ট ইজ ভেরি হাই, সেগুলো সবসময় আয়রন ট্যাবলেটের সাথে খেতে বলা হয় প্রেগন্যান্সিতে। অফকোর্স তো ভিটামিন সি তো তাদের খেতে বলাই হচ্ছে। এবার কেউ না খেতে পারলে, ফল না খেতে পারলে, সে অফকোর্স লিমসির মতো ট্যাবলেট, যেগুলো ভিটামিন সি ট্যাবলেট, খেতে নিশ্চয়ই চিবিয়ে খেতে পারে। এছাড়া ভিটামিন ডি, এটা দেখা যাচ্ছে এখন আমাদের অ্যাটলিস্ট ইস্টার্ন এশিয়াতে এই পার্টে তো আমরা দেখতেই পাচ্ছি যে ভীষণ ডেফিসিয়েন্ট। আমার তো যত পেশেন্টের কাছে আমি টেস্ট করি বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি পাওয়া যায়। তো ভিটামিন ডিও আমাদের একটা ইমিউনিটি বুস্টার, এই নিয়ে অনেক স্টাডি হয়েছে। এর মধ্যে যে ভিটামিন ডি, করোনার সময় সবাইকে উচ্চ ভিটামিন ডি খাওয়ানো হয়েছে। ভিটামিন ডিটাও কিন্তু আমরা এখানে প্রচন্ড কম পাই, এবং সবাইকে অ্যাডভাইস করা হয় যে প্লিজ ভিটামিন ডি, হাই ডোজ ভিটামিন ডি তাদের সপ্তাহে একবার করে খেতে বলা হয়, এবং অনেককে লং টার্মের জন্য মান্থলি একবার করে খেয়ে যেতে বলা হয় ইন দা লং টার্ম। তো এইগুলো হচ্ছে প্রেগন্যান্সি হোক আর ল্যাকটেশন হোক আর আদারওয়াইজ নরমাল পারসন, এটা অ্যাজ আ হেলথ বেনিফিট আপনি নিতে পারেন। অফকোর্স আপনি আপনার ডাক্তারের পরামর্শ নেবেন, অফকোর্স এই ভিটামিনগুলো আপনার কোনো ক্ষতি করছে না, আপনি নিশ্চয়ই খেতে পারেন। সুতরাং আমি এই জন্য জিজ্ঞাসা করলাম, কারণ আমরা জানি যে এই পিরিয়ডটায় মায়ের মাধ্যম দিয়ে কিন্তু বাচ্চা তার সমস্ত শরীরের নিজের যে ক্যাপাসিটি সেটা তৈরি করে ধীরে ধীরে মায়ের মাধ্যম দিয়ে। তো তার জন্যই বললাম যে যেহেতু এই সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি এবং থার্ড ওয়েভ আসতে চলেছে, মায়ের মাধ্যম দিয়েও বাচ্চা কিন্তু অবশ্যই প্রোটেক্টেড হতে পারে। আমি তাই জন্য ডক্টর ব্যানার্জিকে কোয়েশ্চেন করেছি। একজন বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো, হ্যাঁ, আমি সোনারপুর থেকে বলছিলাম। কে বলছেন? আমার নাম সন্ধ্যা নস্কর। হ্যাঁ বলুন। আমি বলছিলাম আমার মেয়ের বয়স 33 বছর। মেয়ের বয়স? আমার মেয়ের বয়স, হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ 33 বছর। ওর 11 জুন গলব্লাডার স্টোন অপারেশন হয়েছিল। উনি কি এখন ভ্যাকসিনটা নিতে পারবেন? এই 2 মাস হলো আর কি, 2 মাস আগে। কি অপারেশন বলেন? গলব্লাডার? গলব্লাডার স্টোন। আচ্ছা, গলব্লাডার স্টোন। ডক্টর ব্যানার্জি, 11 জুন অপারেশন হয়েছে সন্ধ্যা দেবীর মেয়ের, 33 এজ। হ্যাঁ, না নেওয়ার কিছু নেই, এটা তো পোস্ট অপারেটিভ পিরিয়ডে, তো অসুবিধা গলব্লাডার স্টোন অপারেশনের সাথে তো ভ্যাকসিনের কোনো মানে প্রবলেম নেই। যে কোনো সময় আমরা ভ্যাকসিন নিতে পারেন। তো অপারেশন হচ্ছে 2 মাস হচ্ছে, অফকোর্স আপনি ভ্যাকসিন নিয়ে নিতে পারেন। সুতরাং এখানে কোনো বাধার জায়গা নেই, আপনি অবশ্যই নিতে পারেন ভ্যাকসিন। আপনি শুনতে থাকুন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আর আমাদের এই ডেল্টা স্ট্রেনের ক্ষেত্রে আমি অবশ্যই বলবো, ডক্টর ব্যানার্জিকে আমি জিজ্ঞাসা করতে চাই, সেটা হচ্ছে যে আমরা আগাম প্রোটেকশন নিচ্ছি, ঘরে বসে খাওয়া দাওয়া, আমাদের নিজস্ব তৈরি ডায়েট, তার মধ্যে কি কি ইনক্লুডেড থাকবে, একদম 1.5 বছর ধরে যা আমরা করে আসছি এই করোনার সময়ের জন্য, সেটাই কি আমরা রাখবো, নাকি তার সঙ্গে কিছু সংযোজন হবে, কিছু বাদ যাবে? ডায়েটের ক্ষেত্রে অফকোর্স আপনাকে সুষম আহার খেতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রবলেম হচ্ছে আমরা অত্যন্ত কার্বোহাইড্রেট বেশি খাই, তার জন্য আমাদের ডায়াবেটিসের চান্স ভেরি হাই। স্পেশালি আমাদের মানে এই ওয়েস্ট বেঙ্গলেতে বলছি, আমরা বাঙালিরা যেহেতু ভাত খেতে বেশি ভালোবাসি, তো সেই জন্য আমাদের এক্সপোজার টু কার্বোহাইড্রেটটা কমাতে হবে। সঙ্গে আমাদের প্রোটিন খেতে হবে এবং সঙ্গে ফ্রুটস এন্ড ফাইবার্স, যের মধ্যে থেকে আমরা অটোমেটিক ভিটামিন সি পাবো, এবং কিছুটা হেলদি ফ্যাট খাওয়া উচিত। ফ্যাট, কারণ আমাদের এই যে ভিটামিন ডি এর কথা বললাম, সেটাও একটা ফ্যাট সলিউবল ভিটামিন। তো কিছু হেলদি ফ্যাটও ইম্পর্টেন্ট, বাট কার্বোহাইড্রেটের ডিপেন্ডেন্সিটা একটু কমালে আমাদের চান্স অফ ডায়াবেটিস কম হবে। আমাদের ইমিউনিটি বুস্টিং এর জন্য ফ্রুটস এন্ড ফাইবার্স এর কোনো অল্টারনেটিভ নেই। তো যার সামর্থ্যের মধ্যে যা করবে, যেমন এখন ধরুন সবকিছুর দামও বাড়ছে, সবজির দাম বাড়ছে, কিন্তু অ্যাটলিস্ট আমরা যদি একটা বাচ্চাদেরও হ্যাবিট করাতে পারি, একটা গ্রিন ভেজিটেবল এবং অ্যাটলিস্ট একটা ফ্রুটস যদি দিতে পারি, সিজনাল ফ্রুটস বলছেন, পেয়ারার মতো ভিটামিন সি কন্টেনিং ফ্রুট হয়, খুবই ভালো হয়। এটা কিন্তু আমাদের একটা হ্যাবিট বানিয়ে ফেলা উচিত। যদি আমরা হেলদি থাকি তাহলে আমরা যে কোনো অসুখ প্রিভেন্ট করতে পারবো, মে ইট বি করোনা অর সামথিং এলস। নিজের ইমিউনিটি ভালো রাখার জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে আমরা ডিমের কথা বলি, এবং ডিম বলা হচ্ছে যে ডিম বাচ্চাদের এই সময়, যেহেতু বারবার করে আমি বলছি থার্ড ওয়েভের একটা চিন্তা এবং আমাদের গার্জেনদেরও একটা প্রশ্ন থাকছে, তো ডিম এটা একটা রুটিন মাফিক বাচ্চাদেরকে কি দেওয়া যেতে পারে এই থার্ড ওয়েভ আসার আগে?
একদম, বাচ্চাদের কেন বড়দের সবারই ডিম খাওয়া উচিত। তো এবার ডিম বাচ্চাদের জন্য তো ভীষণই ইম্পর্টেন্ট, কারণ একটা সুষম আহার বলি আমরা, ওর মধ্যে প্রোটিনও থাকছে, ফ্যাটও থাকছে এবং সবই উপকারী থাকছে। যেটা বললাম, প্রোটিন ফ্যাট আমাদের খুব দরকার শরীরে, শুধু কার্বোহাইড্রেট খেলে হবে না। তো ন্যাচারালি এই জন্য ডিম তো বাচ্চাদের ক্ষেত্রে খুব উপকারী, বড়দের ক্ষেত্রে উপকারী, এবং যারা স্পেশালি খুব কম খায় তাদের জন্য প্রোটিন ফ্যাট একসাথে খাওয়ার জন্য ডিম হচ্ছে একটা খুব গুড, মানে একটা মিডিয়াম আমি বলবো, যে এটার মধ্যে আপনি সবকিছু একসাথে পাচ্ছেন। তো বাচ্চা বড় বুড়ো নির্বিশেষে সবার ডিম খাওয়া উচিত রেগুলার। একদম। এবং যে ফ্রুটসের কথা বলেন, সেটা কি শুধুই সিজনাল ফ্রুটস নাকি তার মধ্যেও কিছু নির্দিষ্ট বিষয় রয়েছে? না, আমি সবসময় বলবো ফ্যান্সি ফ্রুটস এর দিকে যাবেন না, সিজনাল ফ্রুট এবং লোকালি অ্যাভেলেবল যে ফ্রুটটাকে সেটার দিকে যাওয়া উচিত, যেটাতে প্রিজারভেটিভ কম থাকবে এবং লোকালি অ্যাভেলেবল আপনার মার্কেটে যখন যে ফলটা থাকবে সেটা খেলেই আপনি হেলদি থাকবেন, রাদার দ্যান গোইং টু আ ফ্যান্সি মার্কেট এক্সপেন্সিভ ফ্রুটস যেগুলো হয়তো বাইরে থেকে এক্সপোর্ট হয়ে আসছে, এরকম ফ্রুটস থেকে আমি কখনোই বলি না খেতে। বাট যেগুলো লোকালি অ্যাভেলেবল ফ্রুটস, প্রিজারভেটিভ কম থাকবে, সেগুলোই খাওয়া উচিত। আর অবশ্যই আমাদের আগামী দিনে আমি জানি না, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিশ্চয়ই তৈরি করার চেষ্টা চলছে, চিন্তাভাবনা চলছে, যাতে স্কুল খোলা হয়, কতদিনই বা এই অবস্থায় ঘরবন্দি থাকবে, কারণ তাদের একটা মানসিক চাপ তৈরি হচ্ছে, তারা খিটখিটে স্বভাবের হয়ে যাচ্ছে, বাচ্চাদের সঙ্গে কমিউনিকেট করতে গেলে বোঝা যাচ্ছে তারা বগড অফ লাইফ লিড করছে। তো এইটুকু বয়সেই হয়তো কিছু বাচ্চা নিজেদেরকে প্রকাশ করতে পারছে না, কিছু বাচ্চা প্রকাশ করতে পারছে। তো সেইখানেও আমার মনে হয় একটু যত্নশীল হওয়াটা বোধহয় জরুরি, ডক্টর ব্যানার্জি। নিশ্চয়ই বাচ্চাদের প্রতি যত্নশীল হওয়া মানে বাচ্চার সাথে আমি বলবো, মানে আমি মানসিকভাবে যত্নশীল বলছি। মানসিক যত্ন হচ্ছে এটাই যে বাচ্চাকে বন্ধুর মতো মিশুন, যাতে আপনাকে ভয় না পায়। বাবা মার সাথে যদি বন্ধুত্ব না তৈরি হয়, তাহলে এখন তো ঘরেই আছে, বাবা মাই হচ্ছে সবচেয়ে বড় বন্ধু। তো বাড়ির লোকের সাথে যদি বন্ধুত্ব না তৈরি হয়, তাহলে কিন্তু বাচ্চা আপনার সাথে শেয়ার করবে না কোনো প্রবলেম, এবং প্রবলেম শেয়ার না করলে তার মনের মধ্যে সেটা থাকলেই সেখান থেকে যত অঘটন ঘটে আমরা দেখতে পাই। সেখানে বাবা মা হয়তো তার মনের ক্লুটা কোনোদিনও পাইনি যে বাচ্চা এতটা ডিপ্রেশনে ভুগছিল বা এতটা কষ্ট পাচ্ছিল, তাহলে সেখানে একটা কমিউনিকেশন ব্রেক তো বোঝাই যাচ্ছে। তো বাচ্চার সাথে সেইটা আমার মতে একটা ফ্যামিলি টাইম এনজয় করুন, এবং সবসময় সেটার মধ্যে যেই কথাটা বললে অপ্রীতিকর কিছু হয়, যেমন ধরুন বাবা মার সাথে দেখা হলে যদি সে বলে এই পড়াশোনা এটা কি করলি, ও এত ভালো করেছে তুই কেন করতে পারলি না, এটা বিকম খুব অপ্রীতিকর হয়ে যায় বাচ্চার জন্য, তখন এই বন্ধুত্বের ব্রেকেজ হয়ে যায়। তো আমি বলবো সবাইকে, সেটাই আমি অ্যাডভাইস দেবো, যে মানে এখন যেহেতু বন্ধুত্ব মানসিক হেলথ নিয়ে আমরা সবচেয়ে ভাবছি, অতএব ওই বাকি ব্যাপারগুলো না অটোমেটিক ঠিক হয়ে যাবে যদি আপনি এই মেন্টাল হেলথটা ঠিক রাখতে পারেন। তো এখন শুধু কেন এটা হলো না, বা এত ভালো রেজাল্ট কেন হলো না, বা ও ভালো করেছে, এই যে কম্পেয়ার করা, এটা এই অভ্যাসটা বদলান। যে যেমন তাকে তার মতো থাকতে দিন। সবাই হয়তো পড়াশোনায় ভালো হয় না, সে হয়তো অন্য কিছুতে ভালো হবে, সেটা এক্সপ্লোর করা এবং সেটা জানা বাবা মার কাজ। সেটা যদি আপনি নিজের বাচ্চার বন্ধু না হন, সেটা আপনি কখনোই জানতে পারবেন না। আপনার মেন্টাল স্ট্রেংথের জন্য এই বন্ধুত্বটা খুব দরকার। একদম। হ্যালো হ্যালো, হ্যাঁ কে হ্যালো, বলছেন? হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ আমি দুর্গাপুর থেকে বলছি, কার্তিক চন্দ্র দত্ত বলছি। হ্যাঁ বলুন, কি কোয়েশ্চেন? আমার আমি ডাক্তারবাবু নমস্কার। আমি বলছি যে আমার মিসেস আজ থেকে প্রায় 4.5 মাস আগে কোভিশিল্ড ভ্যাকসিনটা নিয়েছিল, তাহলে এখন কি নেওয়া যাবে? কি বললেন? কোভিড ভ্যাকসিন নিয়েছিলেন? হ্যাঁ ভ্যাকসিন নিয়েছিল, 4.5 মাস হয়ে গেল। ও আচ্ছা। আচ্ছা, ওই 3 মাস সেকেন্ড ডোজ পর নিতে বলেছিল, তখন কিন্তু অসুস্থ হয়ে গেছিল, তখন আর নেওয়া যায়নি। তাহলে এখন বর্তমানে কি নেওয়া যাবে? আচ্ছা আচ্ছা, উনি বোধহয় অসুস্থ হয়ে পড়েছিলেন, ওর জন্য বোধহয় উনি সেকেন্ড ডোজ হ্যাঁ নিতে পারেননি, তাই তো? তখন অসুস্থ হয়েছিলেন। আচ্ছা, তো এখন আবার নেওয়া যাবে কিনা? হ্যাঁ, এখন নেওয়া যাবে কিনা? 4.5 মাস হয়ে গেছে। শুনতে থাকুন। এই যে বললাম, এই যে মাসের এগুলো ভীষণ আরবিট্রারি। হ্যাঁ, এটা কেউ ফিক্স করে কিছু বলেনি, কারণ কেউ বলতে পারেনি, জানে না। তাই জন্য আমরা দেখেছি প্রথমে কোভিশিল্ড আমরা যখন নিয়েছি, আমি যখন নিয়েছি পার্সোনালি প্রথম দিকে, তখন এটা ছিল 1 মাসের ডিউরেশনে 2 ডোজ নিয়েছি। পরে এটাকে চেঞ্জ করা হয়েছে। বাইরের দেশে আমরা দেখেছি স্ট্যান্ডার্ড তারা 8 সপ্তাহ পরে নিচ্ছে, আবার আমাদের এখানে প্রায় 12 সপ্তাহ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে আরবিট্রারিনেস, এটা হয়েছে বিকজ nobody knows exactly what would be the duration. তো এই ক্ষেত্রে ও যদি 3 মাসের গ্যাপ হয়ে থাকে বা 4 মাস গ্যাপ হয়ে থাকে, 4.5 মাস does not হয়েছে। matter, একটা ডোজ যদি নেওয়া হয়ে থাকে আপনি সেকেন্ড ডোজের জন্য অফ কোর্স অ্যাপ্লাই করুন কোউইনে, এবং যখন পাবে নিয়ে নিন।
মানে এইটা আমাদের না প্রথমত যেটা বুঝতে পারলাম আজ আপনার সঙ্গে আলোচনায় ডক্টর ব্যানার্জি, যে আমাদের এই হেডেকটা থেকে সরতে হবে যে আমি ফার্স্ট ডোজ নিলাম, তাহলে আমার কতদিন বাদে সেকেন্ড ডোজ, আমার ডিউরেশনটা বেড়ে গেলেই বাকি, কমে গেলেই বাকি। এবং আরেকটি কোয়েশ্চেন আমি করবো, সেটা হচ্ছে যে অনেকে এই প্রশ্নটা করছে যে কোভিশিল্ড অ্যান্ড কোভ্যাক্সিন এই দুটো কি নেওয়া যায়? কারণ হয়তো কোভিশিল্ড ফার্স্ট ডোজটা আমি নিয়েছি, সেকেন্ড ডোজ কোনোভাবেই অ্যাভেলেবল হচ্ছে না। যেমন আমি আজকে ফার্স্ট বললাম যে আজকে কিন্তু সম্প্রতি খবর বৃহস্পতিবার থেকে অ্যাভেলেবিলিটি চলে যাচ্ছে, আবার হয়তো ঠিক হবে। তো এর মধ্যে যদি কারো থাকে সেকেন্ড ডোজ, তো কোভ্যাক্সিন কি নিতে পারে কি একেবারেই না? না, কোভিশিল্ড নিতে পারে। এবং কিছু স্টাডি এরকমও আসছে যে মিক্স, কেউ একটা হয়তো ফাইজারের নিয়েছে, আরেকটা হয়তো কোভিশিল্ড নিয়েছে, তারও দেখা যাচ্ছে ইমিউনিটি খুব ভালো হচ্ছে। তো মিক্স তো করতেই পারেন। এবার এক্স্যাক্টলি আপনাকে ডেটাটা কেউ দিতে পারবে না, কারণ এত তাড়াতাড়ি ভ্যাকসিনটা বাজারে এসছে, এত কিছু ডেটা কারোর হাতে নেই, ইভেন দা ম্যানুফ্যাকচারার তাদের হাতেও নেই। সেই জন্য এটা কিছু বছর পরে ডেটাগুলো পাওয়া যাবে, এখন এই ডেটাগুলো নেই। তবে কমন সেন্স থেকে যেটা বলছে, দুটো যদি আলাদা ভ্যাকসিন হয় মানে তাদের জিনিসটা, ভ্যাকসিনের জিনিসটা আলাদা, কোনোটা একটা এমআরএনএ ভ্যাকসিন, কোনোটা একটা ডেড ভ্যাকসিন, কোনোটা একটা মানে অন্য অ্যাডিনোভাইরাস, স্পুটনিক বা সামথিং, এগুলো বিভিন্ন জিনিস হয়তো কাজ করছে বিভিন্ন ভাবে, কিন্তু আফটার অল এটা আমাদের কি দিচ্ছে? একটা অ্যান্টিজেনে এক্সপোজার দিচ্ছে, একদম, যেটা হচ্ছে একটা করোনার পার্ট অফ করোনার জেনেটিক প্রোটিন, ঠিক আছে? তো তাহলে সেই যে কাজের মেকানিজমটা আফটার অল একই হবে, কি সেই প্রোটিনে এক্সপোজার পেয়ে বডি অ্যান্টিবডি তৈরি করবে। ডেফিনেটলি। এবার দুটো আলাদা, সুতরাং আমরা নিতে পারি, এখানটা কোনো রকম অসুবিধার কিছু নেই যেটা আপনি বলছেন। একদমই তাই। আমাদের হাতে আর সময় নেই, একদমই তাই। ডক্টর ব্যানার্জি, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে আমাদের গাইডলাইন্স দেওয়ার জন্য। এবং আমি বলবো যে ডক্টর ব্যানার্জির মাধ্যম দিয়ে কিন্তু আমরা একটা বিষয় জানতে পারলাম, ভ্যাকসিন নিতে হবে এবং নিয়ে আমাদের সামনে যে স্ট্রেনই আসুক না কেন তার সঙ্গে লড়ার ক্ষমতা একমাত্র ভ্যাকসিনই আপনাকে তৈরি করতে পারে, সে ফার্স্ট ডোজ নেওয়া হোক বা সেকেন্ড ডোজ নেওয়া হোক। সুতরাং নিজেকে সুস্থ রাখতে, আগামী সময়ে সুস্থ থাকতে, সমাজ গড়ে তুলতে নিজেদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর ব্যানার্জি, এবং ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। বিশেষ বিজ্ঞপ্তি, আসল একেজি ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার কিনুন। অসাধু ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ডক্টর প্লাস, 65/2 MB রোড, কলকাতা 51। ডক্টর প্লাসের স্যানিটাইজার কেনার সময় এই ঠিকানাটি দেখে কিনুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।